হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সোমবার, আর ঘড়িতে এখন সকাল প্রায়ই 10:30 মতো বাজতে যায়। হাজবেন্ড চলে গেছে কাজে আর মেয়েও চলে গেছে স্কুলে। আর আমি সকালে চা ব্রেকফাস্টটা খাওয়া সেরে আজ দুপুরের জন্য যা যা রান্না করব সেই সব কিছুর কিছুটা জোগাড়জান্তি সেরে এসেছিলাম আমাদের বেডরুমটার বিছানাটা গোছাতে। বিছানাটা তো গোছানো হয়ে গেছে, কিন্তু বিছানা গোছানোর পর বিছানার পাশে যে জানলাটা রয়েছে সেখানেই একটুখানির জন্য দাঁড়িয়ে পড়েছি। সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে জানলার সামনেটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা 2-4 মিনিটের জন্য বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বরফে মোড়া শহরটাকে দেখতে কিন্তু বেশ দারুণ লাগে। চলুন, দুপুরের রান্না বান্নার ভেতরে ঢুকে পড়ার আগে টুক করে গিয়ে আমার বারান্দাটার দিক থেকে কিছুক্ষণের জন্য একটু ঘুরে আসা যাক। আসলে ওখান থেকে চারপাশটা আরো একটু ভালো মতো দেখা যাবে। বেডরুম থেকে এখন চলে এসেছি আমার বারান্দাটাতে। আর দেখেছেন কি অবস্থা আমার বারান্দাটার? হালকা বরফের আস্তরণে আমার পুরো বারান্দার ফ্লোরটা কেমন ঢেকে গেছে দেখেছেন? শুধু ফ্লোর নয়, এমনকি আমার বারান্দার ছাদটার এই কোণা দুটো একবার দেখুন। এখানে তো বেশ কয়েকটা ছোট বড় আইসিকলস তৈরি হয়ে গেছে। একটা দুটো তো আকারে বেশ বড়সড়। এগুলোর কোণাগুলো মানে ওই শেষ প্রান্তগুলো কিন্তু ভীষণ ধারালো হয় জানেন তো। গতকাল রাত ওই 7টা-8টা থেকেই এখানে অনবরত এই তুষারপাত হয়ে চলেছে। তার সাথে সাথে মাঝে মাঝেই বেশ জোরে, খানিকটা ওই ঝড়ের বেগেই বলা যেতে পারে, কনকনে ঠান্ডা হাওয়াও বইছে জানেন তো। আর সেই কারণে আজ এখানে তাপমাত্রাটাও কিন্তু বেশ খানিকটাই নিচে নেমে গেছে। আজ এখানের তাপমাত্রা হচ্ছে -17 ডিগ্রি। তবে জানেন তো, এই বছর গত কয়েকদিন ধরেই, মানে ধরুন ওই গত 2 সপ্তাহ মতো ধরেই তাপমাত্রার অবস্থা বেশ খানিকটাই খারাপ চলছে এখানে। -9 ডিগ্রি, -10 ডিগ্রির ওপরে তো তাপমাত্রা একদমই যাচ্ছে না। উল্টে এরকমই -12 ডিগ্রি, কখনো কখনো -15 ডিগ্রি, -16 ডিগ্রি, বা কখনো কখনো তো -18 ডিগ্রি, -19 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাঘুরি করছে। গতকাল রাত ওই 8টা থেকে যখন খুব জোরে স্নোফল হতে শুরু হয়ে গেছিল, তখন রাতে খেতে বসার সময় টিভিতে একটু খবরটা চালিয়েছিলাম। খবরে বলছিল আজকে সারাদিনের এই স্নোফলের কারণে পুরো টরন্টো শহরের অনেক এলাকাতেই নাকি 10 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বরফ জমে যাবে। আর চারপাশে এখন যা অবস্থা দেখছি, তাতে অবশ্য সেরকম কিছু একটাই হবে মনে হচ্ছে জানেন তো। আসলে গতকাল রাতে খেতে বসার সময় এবং ঘুমোতে যাওয়ার আগে খবরটা চালিয়েছিলাম এই কারণে যে বাইরে এত জোরে বরফ পড়ছে, তার কারণে আগামীকাল মানে আজকে এখানকার স্কুলগুলো খোলা থাকবে কিনা সেটা জানার জন্য। কিন্তু খবরে ছুটির মানে স্কুল ছুটি থাকার ব্যাপারে কোনো রকম কিছুই বললো না। উল্টে সবাই যাতে আজ সাবধানে রাস্তা দিয়ে চলাফেরা করে, বা যারা আজ গাড়ি নিয়ে বেরোবে তারা যেন সাবধানে গাড়ি চালায়, এই সব কিছুর ব্যাপারেই বলল। এই হচ্ছে এখানকার জীবন জানেন তো। যতই বরফ পড়ুক না কেন, বা বাইরে যতই ঠান্ডা থাকুক না কেন, তার কারণে এখানে স্কুল, অফিস, ব্যাংক কোনো কিছুই বন্ধ থাকে না। আসলে দেশটাই যে একটা শীতপ্রধান দেশ। কনকনে শীতের সাথে ডিল করে করেই যে বছরের 7-8টা মাস এখানে কাটাতে হয়। এখানকার মানুষজনদের দৈনন্দিন জীবনযাত্রা যে ঠান্ডার কারণে থেমে থাকে না। আর বছরের 7-8 মাসই যে দেশে ঠান্ডা, সেই দেশে ঠান্ডার জন্য কতদিনই বা স্কুল অফিস বন্ধ রাখবে বলুন তো। যাই হোক, চলুন এখন ঘরের ভেতরে যাই। বারান্দায় এই ঠান্ডার মধ্যে আর দাঁড়ানো যাচ্ছে না। আর এছাড়াও বেলা প্রায় অনেকটাই হয়েছে। রান্নাঘরে গিয়ে এখন দুপুরের রান্নাটাও তো বসাতে হবে। যদিও রান্নার বেশ কিছুটা প্রিপারেশন আমি অলরেডি করেই রেখেছি। এখন গিয়ে চটপট করে রান্নাটা বসিয়ে দেবো। আজকে দুপুরে খাওয়ার জন্য না একটু বাসন্তী পোলাও রান্না করব। সেটাই এখন রান্নার জন্য বসিয়েছি। সকালে চা ব্রেকফাস্টটা খাওয়া সেরে চালটা ধুয়ে চালটাকে হলুদ, গোটা গরম মশলা, তেজপাতা, আদা কুচি, ঘি, এই সব কিছু দিয়ে
ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখন এই ঘন্টা পর কড়াইতে তেল এবং 2 চামচ মতো ঘি দিয়ে তার মধ্যে বেশ কয়েকটা কাজু বাদাম এবং কিশমিশ ভেজে নিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা চালটা অ্যাড করে দিয়েছি। আমি সাধারণত বাসন্তী পোলাও বানানোর সময় যত কাপ চাল নিই তার ঠিক ডবল কাপ জল অ্যাড করে পোলাওটা বানিয়ে থাকি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো নুন, চিনি এবং মাঝখান দিয়ে চিড়ে রাখা 3-4টে মতো কাঁচা লঙ্কা। যেহেতু বাসন্তী পোলাওটা খেতে হালকা একটু মিষ্টি মিষ্টি মতো হয়, তাই চিনির পরিমাণটাও কিন্তু এখানে একটু বেশিই দিতে লাগে। তবে আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা চিনির ব্যবহারও করতে পারেন। দেখেছেন আমার অবস্থা? নুন চিনি দিয়ে কড়াইটা ঢাকা দেওয়ার পর হঠাৎ করে মনে পড়লো যে মাঝখান দিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো তো দেওয়াই হয়নি। তাই আবার ঢাকনাটা খুলে কাঁচা লঙ্কাগুলো এখন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর এবার কড়াইটাকে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো বাসন্তী পোলাও আমার রেডি হয়ে গেছে, মানে পুরো একদম তৈরি, একদম ঝরঝরে হয়েছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মানে সিরিয়াসলি আমার পুরো ঘরে ইভেন বেডরুম পর্যন্ত গন্ধ যাচ্ছে। আমি এক্সস্ট ফ্যান চালিয়েই রান্নাটা করেছিলাম, যাতে এমনিও আমরা রান্না যখনই করি, মানে এখানে তো ফায়ার অ্যালার্ম বাজার একটা ব্যাপার আছে, তো যখনই আমরা রান্না বসাই বেশিরভাগ সময় এক্সস্ট ফ্যান চালিয়ে রান্না করি। তবে গরমের ওই 2-3 মাসে যেহেতু বারান্দার দিকের দরজা খোলা থাকে বা বেডরুমের জানলাগুলো খোলা থাকে, তো অতটা ধোয়া বা গন্ধ হয় না। তখন অনেক সময় এক্সস্ট ফ্যান বন্ধ করেই রান্নাটা করা যায়। কিন্তু ওই শীতটা পড়লে তখন তো সব বন্ধ, মানে একদমই খোলা যায় না দরজা জানলা। মানে ওই রান্না যতক্ষণ চলবে এক্সস্ট ফ্যানও চালিয়ে রাখতে হয়, মোস্ট অফ দ্য টাইমই তাই করতে হয়। তো যখন যখন ভিডিও শ্যুট করি আর কি, আমার ক্ষেত্রে যেটা হয় অল্প অল্প যখন ছোট ছোট ক্লিপসগুলো নিই তখন আমি চেষ্টা করি এক্সস্ট ফ্যানটা বন্ধ করে দেওয়ার, কারণ প্রচণ্ড আওয়াজ হয় মানে ঘ্যার 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 একটা আওয়াজ হতে থাকে। তো আমি যখনই ওই ভিডিও শ্যুট করি বা ছোট ছোট ক্লিপস নিই রান্নার, তখন চেষ্টা করি এক্সস্ট ফ্যানটা বন্ধ করা। বা যদি কখনো এরকম হয় যে আমার চালিয়ে রাখতে হচ্ছে, খুব ধোয়া হয়ে গেছে, মানে ধোয়া উঠছে রান্না দিয়ে, তখন বা ফোড়ন দিচ্ছি, সেই সময় আমার এক্সস্ট ফ্যান চালাতেই হয়, কিছু করার থাকে না। তো তখন যেটা করি যে ভিডিও যখন এডিট করি তখন ওটা জায়গাটাকে মিউট করে দিই। তো এই হচ্ছে ব্যাপার। আজকেও আমি এক্সস্ট ফ্যান চালিয়ে পোলাওটা করলাম, তা সত্ত্বেও এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে বেডরুম পর্যন্ত গন্ধ চলে গেছে, আমার পুরো ফ্ল্যাটে মানে গন্ধ ছড়িয়ে গেছে। এক তো এই চালের কারণে, এক ঘিয়ের কারণে, সবই আছে। তো ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে, একদম ঝরঝরে হয়েছে, পারফেক্ট। তো এই হচ্ছে ব্যাপার, চলুন আপনাদেরকে দেখাই। আর তার আগে আমি আজকে একটা ছোট টিপ পড়েছি, মানে আজকে না, অ্যাকচুয়ালি আজকাল মাঝে মাঝে পড়ি। দেশে যখন গেছিলাম নিয়ে এসেছিলাম কয়েকটা টিপের পাতা, তো সাধারণত তো এখানে পড়া হয় না, মানে রাস্তাঘাটে বেরোলে জিন্স পরে বেরোনো হয়, তো খুব একটা তার সাথে তো আর টিপ পরা যায় না। তো ঘরে কি করব, একটু মাঝে মাঝে টিপ পরে নিই। একটা ছোট্ট টিপ পরেছি, আমাকে হয়তো ফার্স্ট টাইম এরকম দেখছেন, মানে ঘরে আমি টিপ পরে রয়েছি। কারণ আমার মনে আছে 6 বছর আগে আমি যে টিপের পাতাগুলো এনেছিলাম আমার সাথে, মানে
প্রায় 7-8টা মতো টিপের পাতা, বিভিন্ন রকম ডিজাইনের, বিভিন্ন রকম কালারের টিপের পাতা নিয়ে এসেছিলাম। কারণ দেশে আমি দেশে যখন ছিলাম তখন আমি টিপ পরতাম, কারণ ওখানে যেহেতু ইন্ডিয়ান ওয়্যারগুলো পরা হতো, চুড়িদার পরতাম, কুর্তি পরতাম, তার সাথে টিপ পরলে ভালো লাগতো, বা অনেক সময় শাড়ির সাথেও পরা যেত, মানে খুব ইউজ হতো টিপটা। কিন্তু আসার সময় আমি নিয়ে এসেছিলাম 6 বছর আগে যখন এসেছিলাম কানাডায়, মানে 7-8টা টিপের পাতা, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের, খুব সুন্দর সুন্দর স্টোন টিপ, ওগুলোও নিয়ে এসেছিলাম। কিন্তু পড়াই হয়নি, মানে পড়া একদমই হয়নি। তারপরে দেখা গেছে আমার টিপের পাতাগুলো ফেলে দিতে হয়েছে, কারণ আঠাগুলো নষ্ট হয়ে গেছে। মানে এমন হয়েছে, আমি দুর্গাপুজোর সময় যখন শাড়ি পরে টিপ পরে মন্দিরে গেছি, মন্দিরে যাওয়ার আগেই টিপ ফুলে কপাল থেকে পড়ে গেছে, মানে এরকম হয়েছে, মানে আঠাগুলো নষ্ট হয়ে যায় আর কি। তো এবছরও আমি গেছি, তো নিয়ে এসেছি কয়েকটা, বেশি আনিনি, এবার অল্প কটাই এনে এসেছি। মানে প্রথমবার যখন এসেছিলাম তখন তো ওই যে বললামই, তখন এতটা আইডিয়া ছিল না, তখন অনেকগুলো টিপের পাতাই নিয়ে এসেছিলাম। কিন্তু এখানে আসার পর দেখলাম মানে ওই পাতাগুলো যেরকম সেরকমই পড়া। 1-2টো টিপ আমি ইউজ করেছিলাম, তাও সেই দুর্গাপুজোতে যখন যেতাম একদিন ওই শাড়ি পরে পড়তাম, তো পড়া হতো না। তো এবছর নিয়ে এসে আমি ভাবলাম না, এবছর ঘরেই একটু পড়ি। তো ফার্স্ট টাইম আমি, মানে আপনারা দেখছেন আমি ঘরে এরকম টিপ পরে রয়েছি, নাহলে তো পড়া হয় না। আজকাল তো ওয়েস্টার্ন ওয়্যারে শাখা পলাও পড়ছে, তো ঠিক আছে ঘরে একটু পরে রয়েছে। তো টি শার্ট, তো এর সাথে একটা টিপ পরেছি, আই হোপ খুব একটা খারাপ লাগছে না, মোটামুটি ঠিকই লাগছে। তো এই আর কি, ওয়েস্টার্ন ওয়্যারের সাথে যখন শাখা পরা যায়, তো ঠিক আছে একটা টিপও পরা যায়। বাট এখানে রাস্তাঘাটে তো পরা যায় না, বেশি একটু অর লাগে। ইন্ডিয়ান ওয়্যার পরলে ডেফিনেটলি পরি, এখানে এমন না যে পরি না। ইন্ডিয়ান ওয়্যারের সাথে আমি অনেক সময় রাস্তায় বেরোলে টিপ পরে বেরিয়ে যাই, সেটা গরমের সময়, শীতে তো পসিবলই না, জিন্স সোয়েটার এগুলো পরেই থাকতে হয় সবসময়, মানে বাইরে বেরোতে হয়, তো তখন আর পরা যায় না, ওটা একটু বেশি বেমানান হয়ে যায়। তো ঘরে তো ঠিকই আছে পরাই যায়, তো ওই আর কি এর জন্য পরেছি। তো যাই হোক, চলুন এবার পোলাওটা দেখাই, মানে অনেকক্ষণ ধরে কথা বলে নিয়েছি। আর আজকে পোলাওয়ের সাথে যেটা করব সেটা হচ্ছে এই যে ভিজিয়ে রেখেছি, ফ্রোজেন রয়েছে এখনো গলেনি, তো রুই মাছ। তো এটা আমি জলে ভিজিয়ে এইভাবেই রেখে দিয়েছি। তো এটা এখন ধরবো না, ওটা একটু বরফগুলো গলে যাক, তারপরে আঁচ ছাড়িয়ে বসাতে হবে, একটু টাইম লাগবে। এই জন্য আমি পোলাওটাই আগে বসিয়ে দিয়েছি। চলুন এবার আপনাদেরকে দেখাই, অনেকক্ষণ বকবক করে নিয়েছি। তো এই দেখুন ধোয়া উঠছে, আর আপনাদেরকে একটু নাড়িয়ে দেখাই, মানে একদম পারফেক্ট। অনেকেই বলে পোলাওয়ের চাল গলে যায়, দলা পাকিয়ে যায়, কিন্তু সিরিয়াসলি আমার 1-2বার হয়েছে, সেটা ডিপেন্ড করে সময় চালের কোয়ালিটির উপরেও। তবে আমার খুব একটা এরকম হয়নি, হয়েছে বলবো না সবসময় পারফেক্ট হয়, 1-2বার তো হয়েছে আমারও। চাল মানে আমি এই যে চালগুলো, এখানে তো গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, পাওয়া যায় হচ্ছে চিনি গুঁড়া চাল, মানে এটা গোবিন্দভোগ চালের মতোই দেখতে, তো ওই পারফেক্ট ঝরঝরে। এখন এটাকে আমি খুলে দেবো, ঢাকনাটা খোলাই রাখবো। এখন যেটুকু সেদ্ধ হবার হয়ে গেছে, ভীষণ সুন্দর গন্ধ হচ্ছে সিরিয়াসলি, তো পুরো পারফেক্ট, দেখতেই পাচ্ছেন। আমার মানে পোলাওটা ঠিকঠাকই হয়, খুব একটা ওই দলা পাকিয়ে যায় না, তার মানে আমি ওই আন্দাজ মতোই নিই। তো ওই যে বললাম যে আমারও যে সবসময় হয় পারফেক্ট তা না, হ্যাঁ হয়েছে আমার, মানে আমি যে কয়বার পোলাও রান্না করেছি বাসন্তী পোলাও, তার মধ্যে 1-2বার এরকম হয়েছে যে চালটা এত ঝরঝরে হয়নি, একটু দলা পাকিয়ে গেছে। ওই যে বললাম ডিপেন্ড অন, অনেক সময় চালের কোয়ালিটির ওপরেও ডিপেন্ড করে অনেক কিছু। তো চলুন, দেখে বুঝতেই পারছেন একদম পারফেক্ট। তো এবার মাছটা বসাবো পরে, একটু সময় আছে এখন। চলুন, বেশ কিছু পার্সেল এসছে, বেশ কিছু না 2টো বক্স এসছে, সেটাই খুলি এখন, কারণ আপাতত এখন আর কিছু রান্না আমি করতে পারবো না। এক তো পোলাওটা হয়ে গেছে, কিন্তু মাছটা এখনো যেহেতু দেখলেনি, বরফ বলতে একটু সময় লাগবে, যেদিনই মাছ মাংস এগুলো করার ব্যাপার থাকে আমি বার করে রেখে দিই, ওটা ডিফ্রোস্ট হতে থাকে, বরফ গলতে থাকে, আর আমি এদিকে আমার কাজ কাটতে থাকি, তারপরে আর কি যাই রান্নাঘরে। তো পোলাওটা যেরকম দেখলেনি হয়ে গেছে, এখন চলুন মাঝখানে যেটুকু সময় পাই মাছটা বসানোর আগে সেই টাইমটুকু কাজে লাগে। 2টো বক্স এসছে অ্যামাজন থেকে,
খুলি, চলুন একসাথেই খুলি বক্সগুলো। একটা আমি এই যে ধরে রয়েছি রাখি, আরও একটা আছে ওটাও নিয়ে আসছি। এক মিনিট, বক্সগুলো বেশ ভারী, তুলতেও কষ্ট হচ্ছে, আমি তাড়াতাড়ি করে রাখি। চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দুটো বক্স এসছে অ্যামাজন থেকে, আজ সকালেই ডেলিভার হয়েছে। চলুন খুলে মানে আমি তো জানি কি অর্ডার করেছি, সেরকম কিছু না, অ্যাকচুয়ালি ঘরের এই কিছু জিনিসপত্র দরকার ছিল, তো ওই দরকারি জিনিসপত্রই আনা হয়েছে এর মধ্যে। তো চলুন খুলি। আসলে যেটা হয়েছে যে গত উইকেন্ডে আমাদের বাজার যাওয়া হয়নি, মানে আমরা তো এক সপ্তাহের বাজার ওই সপ্তাহের এন্ডে গিয়ে করি, মানে উইকেন্ডগুলোতেই করি। তো গত সপ্তাহে বাজার যাওয়া হয়নি, মানে কিছু কারণবশত যাওয়া হয়নি। হাজব্যান্ডের শরীরটা ভালো লাগছিল না, আর ও যেতে চায়নি, একটু ঠান্ডা লেগে গেছে ওর। তো যাইনি দেখে যেটা হয়েছে, ঘরেরও বেশ কিছু জিনিসপত্র দরকার ছিল, মানে এমার্জেন্সি দরকার ছিলই, তো আনতে তো হবেই, কি করা যায়। তো ও কিছু জিনিস অনলাইনে অর্ডার করে দিয়েছে, সেগুলো চলে এসছে। আর আমি কিছু জিনিস অনলাইনে অর্ডার করে নিয়েছি যেগুলো দরকার আর কি, এমার্জেন্সি আনাতেই লাগবে। তো সেগুলো আজকে ডেলিভার হয়েছে অ্যামাজন থেকে। তো এই আর কি, আর কিছুই না। এর জন্য যেটা বললামই যে দরকারি জিনিসপত্রই আছে, এমন না যে ঘর সাজানোর জিনিস বা অন্য কিছু জিনিস, দরকারি জিনিসপত্রই। তো ভাবলাম আজকে যখন ব্লগটা শুরুই করেছি, তো এটা যখন ইনক্লুডেড, আজকের দিনের মধ্যেই এটা ইনক্লুডেড হলো ব্যাপারটা, যে অ্যামাজন থেকে পার্সেলটা এসেছে, তাই ভাবলাম ঠিক আছে আপনাদের সাথেও শেয়ার করি একটু, কারণ এমনিও আমি এখন মাছ রান্না করতে পারবো না। তো বাকি টুকটাক যা কাজ আছে সেগুলোও সারা হয়ে গেছে, আমি শুধু এখন এই বক্সটা খুলবো, এর মধ্যে যা যা এসছে এগুলো আমি অর্গানাইজ করে তারপরে আমি স্নান করতে চলে যাব। অ্যান্ড আমার মনে হয় তারপরে আমি মাছটা রান্না বসাতে পারবো। এমনি মাছটা পরিষ্কারও করতে লাগবে, আঁশ ছাড়াতে হবে, পরিষ্কার করতে হবে। তো সেটা আমি একবারে ওই যখন আসবো স্নান টান করে এসেই বসাবো। হোপফুলি ততক্ষণে মাছটা যা বরফ আছে সেগুলো সব গলে যাবে, মানে ডিপ ফ্রস্ট হয়ে যাবে। তো চলুন এখন তাড়াতাড়ি করে বক্সটা খুলি। তো মিনিট, এটার মধ্যে আছে টয়লেট পেপার। জানেনই এইসব দেশে বাথরুমে এগুলো সবার ঘরে ঘরেই থাকে, তো আমাদেরও থাকে। তো টয়লেট পেপার এখানে 12টা রয়েছে, বাট টিস্যু রোলগুলো প্রচণ্ড মোটা মোটা, তাই এখানে লেখা রয়েছে 12=48, মানে এক একটার যা রোলে রয়েছে মানে অনেকটাই, আর সত্যি অনেকটা চলে। আমি মোস্টলি এটাই আনাই, এই প্যাকেটটাই আনাই, যখনই আনাই বা বাজারে গেলেও এই প্যাকেটটাই নিয়ে আসা হয়। এই একটা আনা হয়েছে টয়লেট পেপারের প্যাকেট, বড়, এর জন্য এত বড় বড় বক্স এসছে, বুঝতে পেরেছেন? কারণে আর কিছুই নেই এর মধ্যে, মানে বড় বড় বক্সের কারণ হচ্ছে টয়লেট পেপারের বড় বড় প্যাকেটগুলো। আর এখানে দুটো সিরিয়ালের প্যাকেট একসাথে রয়েছে, সকালবেলা লাগে, মেয়ে স্কুলে যায়, দুধ সিরিয়াল খেয়ে যায়, তো রোজই দরকার পড়ে। সামার ভ্যাকেশনের সময় বা কোনো ভ্যাকেশন পড়লে সকালে সাধারণত যা ব্রেকফাস্টে আমরা খাই সেটাই ও খায়, মানে সেটা যাই হোক, ম্যাগি, নুডলস, চিলা, পরোটা, মানে সেটাই ও খায়। কিন্তু এখন যেটা হয়, সকালে স্কুল যাওয়ার আগে ও কিছু খেয়ে যায়, তো এটা ওর জন্য চটজলদি হয়, আমার জন্য একটু ইজি হয়। আর দুধ সিরিয়াল খুব একটা খারাপ জিনিস নয়, হেলদি মোটামুটি বলা যেতে পারে, দুধ সিরিয়াল তো হেলদি জিনিসই। তো এই আর কি, সকালবেলা হালকা পাতলা এটাই ও খেয়ে যায়, ভারী কিছু দিলে খেতেও পারে না, যেহেতু এখন খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় সকালে, মানে ঘর থেকে 8টার সময় ও বেরিয়ে যায়, মানে ডট 8টা থেকে 8টা 10-এর মধ্যে ওকে ঘর থেকে বেরোতেই হয়, তাহলে ও গিয়ে স্কুলে পৌঁছাতে পারে অন টাইম। তো এই জন্য অত সকালে কিছু খেতেও পারে না, তো রোজই মোটামুটি ও দুধ সিরিয়ালটাই খেয়ে যায়। আর উইকেন্ডগুলোতে তো আমাদের সাথেই ব্রেকফাস্ট করে, মানে যা হয় সেটাই, তখন আর সিরিয়ালের দরকার পড়ে না। মানে সপ্তাহের 5 দিন মোটামুটি এই দুধ সিরিয়াল চলে ওর জন্য। তো 2 প্যাকেট একসাথে নিয়ে এসেছি।
একটা অফার চলছিল, এটাকে জাম্বো প্যাক বলে, এতে লেখাও আছে। তো এই জাম্বো প্যাকটাই আমি অ্যামাজনে অর্ডার করলে সবসময় জাম্বো প্যাকটাই অর্ডার করি, দুটো একসাথে চলে আসে। আর একটা প্যাকেটে এই যে এখানে লেখা আছে 1.3 কেজি, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। 1.3 কেজি মানে অনেকটাই থাকে একটা প্যাকেটের ভেতরে, অনেক দিন চলেও যায় ওটা। এটা আর কয়েকটা এনেছি সিরিয়াল, এগুলো একটু ডিফারেন্ট ফ্লেভারের আর কি। এটা তো অরিজিনাল ফ্লেভার ছিল যেটা দেখালাম, ওটা অরিজিনাল যেটা সিরিয়াল ওইটাই। আর এগুলো হচ্ছে একটু ফ্রুটি ফ্লেভার্ড, এই যে লেখা রয়েছে, বিভিন্ন কালারের রয়েছে ফ্রুটি ফ্লেভার, এই যে বিভিন্ন কালারের থাকবে ভেতরে। তো এই আর কি, এগুলোতে 311 গ্রাম করে রয়েছে প্যাকেটগুলোতে। তো এই প্রথমে একটা এনেছিলাম অরিও ফ্লেভার, ওটা বেশ ভালোই ছিল, ওটা খুব পছন্দ করেছিল, কিন্তু এবারে আমি খুঁজে পাচ্ছি না, না কোনো স্টোরে খুঁজে পাচ্ছি, না অনলাইনে কোথাও পাচ্ছি, অ্যামাজনেও পেলাম না। তো এই জন্য এটা নিয়ে এসেছি। এটার মধ্যে লেখা আছে ওট ফাইবার, হেল্পস লোয়ার কোলেস্ট্রল। তো এটা এরকম 3টে প্যাকেট নিয়ে এসেছি। এগুলোর বড় প্যাকেট পাইনি, সেজন্য আনতে পারিনি, এবং ছোট ছোট প্যাকেটেই মানে ছিল। তো 311 গ্রাম যেটা বললাম, ইচ প্যাকেটে রয়েছে 311 গ্রাম করে। হোপফুলি ভালোই হবে খেতে। আমি ফার্স্ট টাইমই আনালাম, আগে তো ওই যে বললামই, আর অরিজিনাল যেটা ওইটা তো নিয়েই আসি সব সময়। তার সাথে মাঝখানে অনেকদিন অরিও ফ্লেভারের একটা পেয়েছিলাম, তো সেটা এখন পাচ্ছি না অনেক দিন ধরে। তো এখন এই জন্য এটা ট্রাই করবো ফার্স্ট টাইম, দেখি হোপফুলি ভালোই হবে। আর নিয়েছি একটা লোরিয়েলের শ্যাম্পু, এটাতে 828 ml রয়েছে, বড় একটা নাকি লোরিয়েল শ্যাম্পু। এই একটা, ব্যাস এইটা খালি মোটামুটি, এই যে দেখতেই পেয়ে গেছে, এটা আর কিছু নেই। এই বক্সটা কিসের আশা করি যারা কানাডা আমেরিকায় থাকেন বুঝতে পেরে গেছেন, কারণ প্যাকেটের গায়ে লেখা রয়েছে বড় বড় করে বাউন্টি। আর বাউন্টিটা যে কিসের প্যাকেট আশা করি যারা আমেরিকা কানাডায় থাকেন আপনারা জানেন। চলুন যারা তার বাইরে দেশ থেকে দেখছেন আপনাদের জন্য একটু খুলে দেখি এর মধ্যে কি আছে। ওকে, এর মধ্যে এই যে এগুলো হচ্ছে কিচেনে আমরা যে টিস্যু ইউজ করি কিচেনে মানে জন্য, এখানে কিচেনেও টিস্যু ইউজ হয়, তো এগুলো হচ্ছে কিচেন টিস্যু। তো আজকাল দেশেও আশা করি চালু হয়ে গেছে এই ব্যাপারটা, কিচেনেও মানে আমি অনেক ভিডিও দেখি দেশে যারা ব্লগিং করে, তো তাদের ব্লগগুলোতেই দেখেছি আজকাল দেশেও এই ব্যাপারটা চলে এসেছে কিচেনে টিস্যু ইউজ করা। তো যাই হোক, এখানে এগুলো হচ্ছে এ সাইজ কিচেন টিস্যু রোল, এর মধ্যে আছে 12টা রোল আর কি একসাথে, আর কিছুই নেই বড় প্যাকেটের মধ্যে, এটাই এসছে। আমি বললাম না যে এবারের পার্সেলে সেরকম কিছুই না, সব দরকারি ঘরের জিনিসপত্রই রয়েছে, অন্য কিছু আর আনা হয়নি। কারণ যেটা বললাম গত সপ্তাহের উইকেন্ডে বাজারে যাওয়া হয়নি, তো বেশ কিছু মানে এগুলো এমার্জেন্সি লাগবে, সেজন্য নিয়ে আসা হয়েছে এইভাবে অনলাইনে অর্ডার করে। সবই ব্যাস খালি, মানে এই পুরো প্যাকেটটাই এসছে যে বাউন্টি লেখা আছে এই প্যান্টটা 12, এখানে আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, 12 লেখা আছে, 12টা এসছে আর কি টোটাল। তো চলুন এখন আমি এগুলোকে গুছিয়ে রাখি এক এক করে, আর স্নানটা সেরে আসি, তারপরে আমি রান্নাটা বসাবো। এখন রান্নাঘরে ঢুকে লাভ নেই, কারণ ওই মাছের আঁশ আমি ছাড়াতে পারবো না যতক্ষণ না মাছটা ডিফ্রোস্ট হচ্ছে। তো আমি স্নানটা সেরেই আসি, ততক্ষণে আই এম শিওর হয়ে যাবে। আর সকালবেলায় দেখছেন তো কি অবস্থা এখানে, মানে আমি ঘরের লাইটগুলো জ্বালিয়ে রেখেছি, মানে ভিডিও করার জন্য নয়, কিন্তু মানে বাইরের অবস্থা খুবই খারাপ। এই হচ্ছে এখানকার শীতকাল, মানে সকাল থেকে যে আকাশের মুখ গোমড়া থাকে, মানে সূর্যাস্ত
যাওয়া পর্যন্ত, সূর্য উদয় থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত সূর্যের মুখই দেখা যায় না। ব্যাপারটা মানে দিন যে কোথায় শুরু হয় কোথায় শেষ হয় আমি বুঝি না, সারাক্ষণই অন্ধকারই থাকে। তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পুরো এরকমই চলবে। মানে একে তো নভেম্বরের ওই প্রথম রবিবার যেটা পড়ে, এখানে আপনারা জানেনই ডে লাইট সেভিং শুরু হয়ে যায় নভেম্বরের মানে মাসটা পড়লে, তার মানে সেই মাসের প্রথম রবিবারই এটা হয়, ফার্স্ট রবিবারে। তো অলরেডি সেটা হয়ে গেছে, আর এখন দিন কমতে শুরু করে দিয়েছে। মানে এখন তো বিকেল মোটামুটি 4:30 4:45 বাজে কিনা পুরো অন্ধকার হয়ে যায়। আর সারাদিনই অন্ধকার থাকে, মানে 4:30 4:45 বাজলো মানে পুরো অন্ধকার, বাইরে আর কোনো আলো দেখা যায় না। মানে এখনই দেখা যাচ্ছে না, যে কারণে আমি কিচেনে হোক রান্না করার সময়, বা এই যে এখনো দেখতে পাচ্ছেন আমার পেছনে লাইট জ্বলছে, প্যাসেজে লাইট জ্বালিয়ে রেখেছি, মানে লাইট জ্বালানোই থাকে বলতে গেলে। এই হচ্ছে ব্যাপার। তো চলুন আর কথা বলাবো না, এগুলো আমি গুছিয়ে টুছিয়ে রাখি, তারপরে আমি স্নানটা করে আসি, বাকি ভিডিওটা তারপরের থেকে কন্টিনিউ করবো। চলুন। সবকিছুই মোটামুটি গোছানো হয়ে গেছে। এখন শুধু এই সিরিয়ালটা কন্টেনারের মধ্যে ঢেলে রেখে তারপর আমি স্নান করতে ঢুকে পড়বো। এখন বেলা প্রায় ওই 1:45 মতো বাজতে যায়। এইদিকে আমার স্নান করা হয়ে গেছে। আজকে চুলটাতে একটু শ্যাম্পু করেছি, তাই চুলটাকে এখন টাওয়ালটা দিয়ে একটু ভালো মতো পেঁচিয়ে নিচ্ছি। এখানে এই শীতের দিনে চুলে শ্যাম্পু করাটা হচ্ছে রীতিমতো একটা স্ট্রাগল, জানেন তো। যতই কল দিয়ে গরম জল পড়ুক না কেন, তাও যেন শ্যাম্পু করতে ইচ্ছা করে না। আর তার অন্যতম প্রধান যে কারণ, সেটা হচ্ছে শ্যাম্পু করার পর চুলটা সহজে আর শুকোতে চায় না, জানেন তো। আর ড্রায়ার ব্যবহার করে চুল শুকাতে গেলে দেখেছি চুলটা কিছুদিন পরে গিয়ে কেমন যেন একটা রাফ উস্কো খুস্কো হয়ে যায়। তাই এখন আমি আর খুব একটা হেয়ার ড্রায়ার ব্যবহার করে চুল শুকাই না। দেখা যায় যেদিন বেশি তাড়াহুড়া থাকে বা যেদিন শ্যাম্পু করতে বেশ অনেকটাই দেরি হয়ে যায়, সেই দিনগুলোতেই হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা হালকা করে একটু শুকিয়ে নিই। চলুন এখন ক্রিমটা মেখে রান্নাঘরে গিয়ে ঢুকি। ওইদিকে মাছটা এখনো ভেজানো অবস্থাতেই পড়ে রয়েছে। এখন রান্নাঘরে গিয়ে ওটাকে ঝটপট করে রান্না করে নিতে হবে। ঘড়িতে এখন বেলা প্রায় 2:30 মতো বাজতে যায়। এইদিকে আমার রুই মাছ রান্না করা হয়ে গেছে। আজকে রুই মাছের কালিয়া রান্না করেছি। কাতলা মাছটা আমাদের ঘরে খুব কম আনা হয়, রুই মাছটাই বেশি আনা হয়। তাই যখনই কালিয়া খেতে ইচ্ছে করে, রুই মাছ দিয়েই সেটা বানিয়ে নিই। খেতে খুব একটা কিন্তু খারাপ হয় না, জানেন তো, বেশ ভালোই লাগে। তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর অল্প একটুখানি জয়িত্রী। তারপর পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো কুচি, বেসিক কিছু মশলাপাতি আর স্বাদ মতো নুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছিলাম কড়াইতে। আর সবশেষে দিয়েছিলাম 1 চামচ ঘি, অল্প একটু গুঁড়ো গরম মশলা আর বেশ অনেকটা ধনেপাতা কুচি। আর হ্যাঁ, 3-4টে কাঁচা লঙ্কাও মাঝখান দিয়ে চিড়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। যাই হোক, চলুন, বেলা প্রায় অনেকটাই গড়িয়েছে, এখন আমি আমার আজকের লাঞ্চ থালিটা রেডি করে খেতে বসে পড়ি। এরকম বরফে মোড়ানো কনকনে শীতের দুপুরে চোখের সামনে যদি গরম গরম বাসন্তী পোলাও আর মাছের কালিয়া পড়ে থাকে, তাহলে কি আর চুপচাপ বসে থাকা যায় বলুন তো। চলুন এবার প্লেটটা সাজিয়ে নিয়ে খেতে বসে পড়ি।
যদিও আজ দুপুরের মেনুতে শুধু এই বাসন্তী পোলাও আর মাছের কালিয়া থাকবে না, এর সাথে থাকবে মুরগির মাংস। আসলে গতকাল মাংস রান্না করেছিলাম, সেটাই এখনো ফ্রিজের মধ্যে 4-5 টুকরো মতো পড়ে রয়েছে। ওখান থেকেই এক টুকরো মাংস আর একটুখানি ঝোল একটা বাটিতে মাইক্রোওয়েভে একটুখানি গরম করে নিয়ে খেতে বসে পড়ব। আর এইদিকে একটা শসাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর একটুখানি পেঁয়াজও কেটে নিয়েছি। আজ দুপুরের খাবার আমার এদিকে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। চলুন এবার আমি খেতে বসে পড়ি। আর আমার আজকের এই ব্লগটাও আমি তাহলে আজকের জন্য এইটুকুই রাখলাম। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি সম্ভব হয় তাহলে সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and keep making lots of wonderful memories. Bye bye.